অ্যাডমিট করো। আচ্ছা, আমরা শুরু করতেছি আজকে লেকচার। তো আজকে আমরা পড়াবো হলো রসিকা। আমরা গত ক্লাসে পড়াছিলাম রক্ত এবং রক্ত জমাট প্রক্রিয়া। আজকে পড়াচ্ছি আমি রসিকা। তো রসিকা কি জিনিস? এটি এক ধরনের পরিবর্তিত পরারস, যা যা কৌশিক জালিকার হবে। আসলে রসিকা হয়ে গেছে কৌশিক জালিকা। আবার প্রথমে বলি, লসিকা এটি এক ধরনের পরিবর্তিত পলারস, যা কৌশিক জালিকার প্রাচীর ভেদ করে বের হয়ে আন্তঃকোষীয় ফাঁকা স্থানে অবস্থান করে দেহকোষকে স্ফীত রাখে। দেহের পাতলা প্রাচীর বিশিষ্ট লসিকা জালিকাগুলো দেহের পাতলা প্রাচীর বিশিষ্ট লসিকা জালিকাগুলো পরস্পর মিলিত হয়ে বৃহদাকার লসিকা নালী গঠন করে। লসিকা নালীগুলো প্লীহা, টনসিল, অ্যাডিনয়েড ইত্যাদি মানুষের বৃহৎ লসিকা নালী দুটি হলো, একটা ডান লসিকা নালী, একটা বাম লসিকা নালী। এই নালী দুটি যথাক্রমে ডান ও বাম সাবক্লেভিয়ান শিরায় এসে মিলিত হয়। এই লসিকা নালীতে অসংখ্য কপাটিকা থাকায় লসিকা সবসময় একমুখী প্রবাহিত হয়। অন্ত্রের ভিলায়ে বিদ্যমান লসিকা নালিকাগুলোকে ল্যাকটিয়াল বলে। লসিকা নালী ও লসিকা গ্রন্থির সমন্বয়ে গড়ে ওঠা যে তন্ত্রের মাধ্যমে সমগ্র দেহে লসিকা বাহিত হয় তাকে লসিকা তন্ত্র বলে। লসিকা নালীর স্থানে স্থানে লিম্ফ নোড থাকে। এদের মধ্যে লিম্ফয়েড কলা দিয়ে তৈরি কতগুলো লোবিউল বা ট্রাকিগুলো দিয়ে ঘেরা ছোট ছোট কুঠুরি থাকে। কোনো জীবাণু লসিকা স্রোতে পড়ে গেলে লিম্ফ নোডে আটকে যায়। কনুই, হাতের কনুই, বগল, গলা, কুচকি ইত্যাদি স্থানে নোডগুলোর অবস্থান হাতের স্পর্শ দ্বারা অনুভব করা যায়। আমরা যদি এই সমস্ত জায়গায় অনুভব করি তাহলে আমরা দেখি কিছু লসিকাগুলো আছে, একটু ফোলা ফোলা ভাব থাকে। জীবাণু দ্বারা আক্রান্ত হলে নোডগুলো আকারে বড় হয়। লিম্ফ নোডগুলোতে লিম্ফোসাইট থাকে। লসিকা রসে আসলে দুইটা উপাদান থাকে, একটা হলো কোষীয় উপাদান আর একটা হলো কোষবিহীন উপাদান। হ্যাঁ, এটা রক্তের মতো এক ধরনের রস। তাহলে এই লসিকা রসে দুইটা উপাদান আছে, একটা কোষীয় উপাদান, একটা কোষবিহীন উপাদান। প্রথমে আমরা আসবো কোষীয় উপাদান। কোষীয় উপাদান হলো লিম্ফোসাইট। লিম্ফোসাইট জিনিসটা কি? এটা আসলে এক ধরনের শ্বেত রক্তকণিকা। প্রতি ঘন মিলিমিটার লসিকায় প্রায় 500 থেকে 75,000 লিম্ফোসাইট রয়েছে। লসিকায় শতকরা 94% পানি এবং 6% কঠিন পদার্থ থাকে। কঠিন পদার্থের মধ্যে 2 থেকে 2.4% প্রোটিন থাকে। এছাড়া সামান্য মাত্রায় স্নেহদ্রব্য, শর্করা, ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, ক্যালসিয়াম ক্লোরাইড, ফসফরাস ইত্যাদি থাকে। আবার ক্ষুধার্ত অবস্থায় লসিকাতে চর্বির পরিমাণ খুব কম থাকে। এই সময় লসিকা দুধের মতো সাদা দেখায়। এটা ক্ষুধার্ত অবস্থায়। তাহলে ক্ষুধার্ত অবস্থায় লসিকাতে চর্বির পরিমাণ খুব কম থাকবে। এই সময় লসিকা দুধের মতো সাদা দেখাবে। এই ধরনের লসিকাকে কাইল বলে। মানব দেহে 1 থেকে 2 লিটার লসিকা ধারণ করে। লসিকার পিএইচ 7.4 থেকে 9, মানে ক্ষারীয়। আসিটিক গুরুত্ব 1.01 থেকে 1.016। তাহলে
তাহলে আমরা এখন আসবো এই কোষীয় উপাদানের কাজ। কলা রস বহনপূর্বক শিরাতে প্রদান করাই লসিকা নালিকার কাজ। লসিকার লিম্ফোসাইট, এটা হলো বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট ও ম্যাক্রোফেজ ইত্যাদি জীবাণু ধ্বংস করে। অন্ত্রের প্রাচীর হতে স্নেহ জাতীয় খাদ্য বহন করে রক্ত প্রবাহে নিয়ে যায়। আন্তঃকোষীয় ফাঁকা স্থান হতে প্রোটিন খেয়ে পুনরায় রক্তে প্রেরণ করে। তাহলে এ হলো লসিকা উপাদান সমূহ। আর একটা হলো কোষবিহীন উপাদান। কোষবিহীন কিছু উপাদান থাকে যেগুলোতে মানে লসিকা রসের মধ্যে একটা কোষীয় উপাদান, একটা হলো কোষবিহীন উপাদান। কোষীয় উপাদান তো আমরা বুঝলাম লিম্ফোসাইট, আর কোষবিহীন কিছু উপাদান থাকে। আমরা এখন হৃৎপিণ্ডের গঠনে চলে যাব। হৃৎপিণ্ড, মানব হৃৎপিণ্ড। তো হৃৎপিণ্ডর ইংলিশ নাম হার্ট আর এর ল্যাটিন নাম হলো কার্ডিয়াক। হৃৎপিণ্ড আসলে কি? এটি রক্ত সংবহন তন্ত্রের কেন্দ্রীয় সংকোচন প্রসারণক্ষম মোচাকৃতির পেশিবহুল অঙ্গ। এর অবস্থান, এটি মধ্যচ্ছেদের উপরে ও দুই ফুসফুসের মাঝে সামান্য বাম দিকে একটু বেশি বাঁকা হয়ে বক্ষ গহ্বরে অবস্থিত। আকার আকৃতি, হৃৎপিণ্ড দেখতে কেমন? লালচে খয়েরি বর্ণের ত্রিকোণাকৃতির। এর গোড়ার দিকে চওড়া ঊর্ধ্বমুখী অংশকে বেস বলে। আমরা যদি ছবিটা দেখি তাহলে এই যে এই অংশটুকু বলবো বেস। এই অংশটুকু, এটা হলো চওড়া। এবং ক্রমশ সরু নিম্নমুখী অংশকে অ্যাপেক্স বলে। অ্যাপেক্স যদি আমরা দেখাই, এটা হলো অ্যাপেক্স, এই অংশটা হলো অ্যাপেক্স। তাহলে এটা হলো গোড়ার অংশ, আর এটা হলো শীর্ষভাগের অংশ। এটা হলো চওড়া, এর নাম হলো বেস, আর এটা হলো সরু অংশ, এটা হলো অ্যাপেক্স। একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ডের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। যদি আমরা এটা দৈর্ঘ্য চিন্তা করি, এটা 12 সেন্টিমিটার। প্রস্থ হলো 9 সেন্টিমিটার। এটা হলো প্রস্থ 9 সেন্টিমিটার। ওজন 250 থেকে 350 গ্রাম হয়। তাহলে এই হলো আকার আকৃতি এবং তার দৈর্ঘ্য প্রস্থ ওজন। আবরণ, হৃৎপিণ্ডের চারপাশে এই যে এই অংশগুলো সেই অংশগুলোকে আমরা আবরণ। তাহলে এটি পেরিকার্ডিয়াম নামক দ্বি-স্তরী পাতলা মসৃণ আবরণ দ্বারা আবৃত থাকে। পেরিকার্ডিয়ামের ভেতরের স্তরকে ভিসারাল স্তর, বাইরের স্তরকে প্যারাটাল স্তর বলে। এখানে আমরা দুইটা লেয়ার দিয়েছি, এই যে দুইটা লেয়ার। এই লেয়ারটা, বাইরের লেয়ারটা হলো প্যারাটাল আর ভিতরের লেয়ারটা হলো ভিসারাল। এবং দুই লেয়ারের মাঝে এক ধরনের রস থাকবে, এই রসকে বলবো পেরিকার্ডিয়াল রস। দুই স্তরের মাঝে তলপরতকে বলবো পেরিকার্ডিয়াল ফ্লুইড বা পেরিকার্ডিয়াল রস। তাহলে দুইটা স্তরের মধ্যে প্যারাটাল স্তরটি হৃৎপিণ্ডকে অতিরিক্ত প্রসারিত হতে বাধা দেয়। তাহলে বাইরের যে আবরণী রয়েছে, বাইরের স্তর, আবরণীর বাইরের স্তরটার নাম হলো প্যারাটাল স্তর। এই প্যারাটাল স্তর হৃৎপিণ্ডকে অতিরিক্ত প্রসারণ হতে বাধা দেয়। দুই স্তরের মাঝে তলপদার্থ আমরা বললাম পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই ফ্লুইডের কাজ কি? হৃৎপিণ্ডকে তাপ, চাপ, ঘর্ষণের আঘাত থেকে রক্ষা করে। তাহলে আবরণ সম্পর্কে আমরা কি জানলাম? হৃৎপিণ্ডের চারপাশে একটা আবরণ আছে, এই দ্বিস্তরীয় আবরণ, একে বলবো পেরিকার্ডিয়াম। আবরণের দুইটা স্তর, বাইরের স্তর হলো প্যারাটাল আর ভিতরের স্তর কি বলছি? ভিসেরাল। দুই স্তরের মাঝের রসটা হলো পেরিকার্ডিয়াল ফ্লুইড বা রস। এই রসের কাজ কি? এই রসের কাজটা হলো যে হৃৎপিণ্ডকে তাপ, চাপ, ঘর্ষণের আঘাত থেকে রক্ষা করা। আর প্যারাটাল স্তরের কাজ কি? প্যারাটাল স্তরটা হলো হৃৎপিণ্ডকে অতিরিক্ত প্রসারিত হতে বাধা প্রদান। প্রাচীর, তাহলে এখন আমরা আসবো প্রাচীর। প্রাচীর হলো যে এটা হলো প্রাচীর, এইটা হলো প্রাচীর। হৃৎপিণ্ডের প্রাচীর কার্ডিয়াক পেশি নিয়ে গঠিত এবং পেশিগুলো 3 স্তরে সজ্জিত থাকে। বাইরের স্তরকে বলবো, যে প্রাচীরের বাইরের অংশ তাকে বলবো আমরা
এপিকার্ডিয়াম, মাঝেরটা হলো মায়োকার্ডিয়াম, আর ভেতরেরটা হলো এন্ডোকার্ডিয়াম। হ্যাঁ, তাহলে এটা এই অংশটাকে যদি আমরা ধরে নিই, এটা হলো প্রাচীর, তাহলে আমরা ধরে নিতে পারি এখানে একটা অংশ, তারপরে একটা অংশ, তারপরে একটা অংশ। এই অংশটা হবে এন্ডোকার্ডিয়াম, এই অংশটা হবে এপিকার্ডিয়াম, মাঝখানের অংশগুলো হবে পেরিকার্ডিয়াম। তাহলে প্রাচীর তিনটি পেশি স্তর নিয়ে গঠিত। এপি মানে হলো বাইরে বা উপরে, কার্ডিয়াম মানে হলো হৃৎপিণ্ড। তাহলে হৃৎপিণ্ডের এটা বাইরের প্রাচীরের স্তর, এটি প্রাচীরের বাইরের পেশি স্তর। এটি পাতলা স্বচ্ছ যোজক কলা নির্মিত থাকে। এই স্তরের বাইরের দিকে বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে। তাহলে এই যে এর চারপাশে তোমরা যখন গরুর বা ছাগলের হৃৎপিণ্ড দেখবা যে জাস্ট বাইরের প্রান্তে চর্বিটা লেগে থাকবে। মায়োকার্ডিয়াম এটি প্রাচীরের মধ্যবর্তী স্তর। এরা দৃঢ় প্রকৃতির এবং হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করে। তাহলে প্রাচীরের মাঝখানের স্তর পেশি স্তর হলো মায়োকার্ডিয়াম, এটি প্রাচীরের মধ্যবর্তী পেশি স্তর। এটি দৃঢ় প্রকৃতি, হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করে। তাহলে হৃৎপিণ্ডের যে মায়োকার্ডিয়ামটা আছে, এটাই মূলত হৃৎপিণ্ডকে সংকোচন এবং প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এন্ডোকার্ডিয়ামটা দেখালাম একটু আগে। এই লেয়ারটা হবে এন্ডোকার্ডিয়ামের অংশ। এটি প্রাচীরের ভিতরের স্তর। এটি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীর গঠন করে। প্রকোষ্ঠ মানে কি? অলিন্দ আর নিলয়। তাহলে এই এন্ডোকার্ডিয়াম হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীর গঠন করে। তাহলে এই যে এই লেয়ার গুলোই হলো সব এন্ডোকার্ডিয়াম, এবং এগুলো হলো প্রকোষ্ঠ, এগুলো কিন্তু প্রকোষ্ঠ। তাহলে এই প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীর গঠন করছে কি? এন্ডোকার্ডিয়াম। হৃৎপিণ্ডের অপটিকগুলোকেও ঢেকে রাখে এবং রক্তবাহিকার সাথে হৃৎপিণ্ডের নির্বিচ্ছিন্ন সংযোগ ঘটায়। প্রকোষ্ঠ আমরা ইতিমধ্যে বলেছি, প্রকোষ্ঠ চারটি। উপরের দুদিকে ডান ও বাম অলিন্দ এবং নিচের দুদিকে ডান ও বাম নিলয় বলে। আমরা প্রকোষ্ঠগুলোর লোকেশন দেখাই, এই যে এইটা, এই যে এখানে দেখা যাচ্ছে রাইট অ্যাট্রিয়াম। ছবিতে যেটা বামে হবে সেটাই হবে আসলে ডান, আর ছবিতে আমার এটা 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 ডান, তাহলে এটা হবে কি? আসলে বাম। আর এটা আমার এখানে দেখাচ্ছে বাম, আসলে এটাই হবে ডান। কারণ তোমরা যখন ছবি আঁকাবা তখন ছবিটা নিজের বুকে ধরে রাখবা, তাহলে ডান এবং বাম এটা সহজেই বোঝা যাবে। তাহলে এটা হলো ডান অলিন্দ, এটা ডান নিলয়, এটা হলো বাম অলিন্দ, এটা হলো বাম নিলয়। তাহলে চারটা প্রকোষ্ঠ। প্রথমে আমরা আসবো অলিন্দ, পাতলা প্রাচীর বিশিষ্ট। তাহলে অলিন্দ দেখতে কেমন? পাতলা প্রাচীর বিশিষ্ট। এটি আন্ত অলিন্দ পর্দা দ্বারা ডান ও বাম অংশে পৃথক থাকে। হ্যাঁ, তাহলে এটা হলো ডান অলিন্দ, এটা হলো বাম অলিন্দ। ঠিক আছে? এই ডান আর বাম অলিন্দ এই যে এখানে একটা অংশ দ্বারা পৃথক আছে, এই যে অংশ। ঠিক আছে? আবার এখানে আছে ডান আর বাম নিলয়, এখানেও এটা একটা অংশ দ্বারা পৃথক আছে। বাম অলিন্দ অক্সিজেন যুক্ত রক্ত গ্রহণ করে চারটি পালমোনেশিয়ার মাধ্যমে। তাহলে এটা হলো বাম অলিন্দ, এই বাম অলিন্দ, এটা হলো পালমোনারি। ঠিক আছে? এটা হলো বাম অলিন্দ। তাহলে এই বাম অলিন্দ, এটা হলো বাম অলিন্দ। বাম অলিন্দ দিয়ে প্রবেশ করবে হলো অক্সিজেন যুক্ত রক্ত। অলিন্দের উপর দিয়ে কপাটিকাবিহীন ছিদ্রের মাধ্যমে উন্মুক্ত হয়। বাম অলিন্দ নিলয় ছিদ্রের মাধ্যমে বাম অলিন্দটি বাম নিলয় উন্মুক্ত হয়। এটা হলো বাম অলিন্দ, এটা হলো বাম নিলয়। তাহলে এটা হবে বাম অলিন্দ নিলয় ছিদ্র। তাহলে এই ছিদ্র দিয়ে বাম অলিন্দ বাম নিলয় উন্মুক্ত হয়। দেহের উপরের দিক হতে সুপিরিয়র ভেনে কাভা মানে ঊর্ধ্ব মহাশিরা, এবং নিচের দিক হতে ইনফিরিয়র ভেনে কাভা মানে নিম্ন মহাশিরা, এবং হৃৎপিণ্ড থেকে যে শিরাটা আসবে তার নাম হলো করোনারি সাইনাস। তাহলে সুপিরিয়র ভেনে কাভা বা ঊর্ধ্ব মহাশিরা, ইনফিরিয়র ভেনে কাভা বা নিম্ন মহাশিরা, এবং হৃৎপিণ্ডের থেকে আসা শিরার নাম হলো করোনারি সাইনাস। এরা সবাই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে গ্রহণ করে।
বা পাঠায়। ডান অলিন্দ একটি ডান অলিন্দ নিলয় ছিদ্র দ্বারা ডান নিলয় উন্মুক্ত হয়। তাহলে আমরা এটা হলো ডান অলিন্দ, এটা হলো ডান অলিন্দ নিলয় ছিদ্র। এই ডান অলিন্দ নিলয় ছিদ্র দ্বারা ডান নিলয়ে উন্মুক্ত হচ্ছে। এবার আসবো আমরা নিলয়। ডান ও বাম নিলয় একটি আন্তঃনিলয় প্রাচীর দ্বারা পরস্পর পৃথক থাকে। এই যে এটা হলো সেই আন্তঃনিলয় পর্দা। এটা হলো ডান নিলয়, এটা হলো বাম নিলয়। তার ডান নিলয় এবং বাম নিলয় পরস্পর আন্তঃনিলয় ব্যবধান দ্বারা বা পর্দা দ্বারা পরস্পর পৃথক থাকে। আর নিলয়ের প্রাচীর, এটা হলো নিলয়ের প্রাচীর। এই নিলয়ের প্রাচীর গুলো পুরু এবং মাংসল হয় কার তুলনায়? অলিন্দের প্রাচীরের তুলনায়। এটা হলো অলিন্দের প্রাচীর। হ্যাঁ, এই অলিন্দের প্রাচীর এই প্রাচীরের তুলনায় এদের প্রাচীর বেশি পুরু এবং মাংসল। বাম নিলয়ের প্রাচীর ডান নিলয়ের প্রাচীর অপেক্ষা 3 গুণ পুরু হয়। তাহলে এটা হলো ডান নিলয়ের প্রাচীর আর এটা হলো বাম নিলয়ের প্রাচীর। তাহলে এখানে দেখতে পাচ্ছ এটা পুরু। তাহলে বাম নিলয়ের প্রাচীরটা ডান নিলয়ের প্রাচীর অপেক্ষা 3 গুণ পুরু। ডান নিলয়ের সম্মুখভাগে একটি পালমোনারি ধমনী। ডান নিলয়ের সম্মুখভাগে একটি পালমোনারি ধমনী। এটা হলো ডান নিলয়, ডান নিলয়ের এটা হলো সম্মুখভাগ, ঠিক আছে? এটা হলো সম্মুখভাগ। এটা হবে হলো পালমোনারি ধমনী। এখানে আসলে এটা ভেন লেখা আছে, ভেন হবে না, ধমনী হবে, ঠিক আছে? এখানে একটু ভুল আছে, এটা পালমোনারি ধমনী হবে, এটা ঠিক করে দেওয়ার পরে। তাহলে এটা হলো পালমোনারি ধমনী হবে, নট ভেন। এবং বাম নিলয়ের সম্মুখ ভাগ হতে একটি সিস্টেমিক মহাধমনী যুক্ত থাকে। সিস্টেমিক মহাধমনী, তাহলে সিস্টেমিক মহাধমনী, সিস্টেমিক ধমনী মানে হলো মহাধমনী। এই যে সিস্টেমিক অ্যাওর্টা, এটা এই যে সিস্টেমিক অ্যাওর্টা, এটা কার সাথে সংযুক্ত থাকবে? বাম নিলয়। এই যে বাম নিলয় এদিক দিয়ে যাচ্ছে, তাহলে এটা হলো মহাধমনী। এটা কার সাথে সংযুক্ত আছে? বাম নিলয়ের সাথে এটা সংযোগ থাকবে। তাহলে আমরা কি বললাম? এখানে দুইটা কথা বলেছি, এটা ইম্পর্টেন্ট কথা। একটা বললাম হলো ডান নিলয়, এটা হলো ডান নিলয়ের সাথে সংযোগ থাকবে হলো পালমোনারি ধমনীর। আর এটা হলো বাম নিলয়, বাম নিলয়ের সাথে সরাসরি সংযোগ থাকবে সিস্টেমিক অ্যাওর্টা বা মহাধমনী। নিলয়ের অন্তঃগাত্র হতে ক্যাপিলারি পেশি এবং কর্ডি টেন্ডিনি নামক সাপোর্টিক সূত্র ধারণ করে, যা অলিন্দ নিলয় কপাটিকার সাথে যুক্ত থাকে। তাহলে এই যে এটা হলো নিলয়ের এন্ডোকার্ডিয়াম, এটা এন্ডোকার্ডিয়াম। এই অংশ থেকে হ্যাঁ এই সমস্ত সাপোর্টিক সূত্র সৃষ্টি হয়। কি কি সাপোর্টিক সূত্র? একটা বললাম হলো কর্ডি টেন্ডিনি, আর একটা হলো ক্যাপিলারি পেশি। হ্যাঁ, কর্ডি টেন্ডিনি এবং ক্যাপিলারি পেশি। তাহলে এটা হলো এখানে ক্যাপিলারি পেশিগুলো থাকে। এই ক্যাপিলারি পেশিগুলো হ্যাঁ এবং কর্ডি টেন্ডিনি গুলো এই কপাটিকা গুলোর সাথে সংযুক্ত। এগুলো হলো কপাটিকা। ডান নিলয়ের প্রাচীরের উপরের অংশকে ইনফান্ডিবুলাম বা কোনাস বলে, যা মসৃণ ও ফানেল আকার। তাহলে এটা হলো ডান নিলয়। এই ডান নিলয়ের এই উপরের এই অংশটা হলো ফানেল আকার, একে আমরা বলবো কোনাস। হ্যাঁ, তাহলে ডান নিলয়ের উপরের অংশকে আমরা বলবো কোনাস বা ইনফান্ডিবুলাম, এটা হলো ফানেল আকার। বাম নিলয়ে এই অংশটা থাকবে না, ঠিক আছে? এই অংশ হতেই পালমোনারি ধমনীর সৃষ্টি হয়। বাম নিলয়ে কোনাস থাকে না। এবার আসবো কপাটিকার সমূহ। হৃৎপিণ্ডের বিভিন্ন ছিদ্রপথ কপাটিকা যুক্ত হৃৎপিণ্ডের প্রাচীরের এন্ডোকার্ডিয়াম স্তর ভাঁজ হয়ে এসব কপাটিকা গঠিত হয়। তাহলে এই যে এগুলো কপাটিকা গুলো তৈরি হয়েছে, এই যে কপাটিকা গুলো তৈরি হয়েছে, এই কপাটিকা গুলো আসলে যে হৃৎপিণ্ডের যে প্রাচীরের যে এন্ডোকার্ডিয়াম, এই এন্ডোকার্ডিয়াম গুলো ভাঁজ হয়ে মূলত এই কপাটিকা গুলো তৈরি করেছে। এই কপাটিকা গুলো কি করে? এই কপাটিকা গুলো যে বিভিন্ন ধরনের ছিদ্র আছে, অলিন্দ নিলয় ছিদ্র, এই অলিন্দ নিলয় ছিদ্রের এটাকে এরা খোলা রাখে বা বন্ধ রাখে। ট্রাইকাসপিড কপাটিকা,
ট্রাইকাসপিড কভাটিকা কোথায় আছে? ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযুক্তকারী ছিদ্রপথকে সুরক্ষিত রাখে। তাহলে ডান অলিন্দ ও ডান নিলয়, তাহলে ডান অলিন্দ কোনটা? এটা হলো ডান অলিন্দ, এটা হলো ডান নিলয়। তাহলে এই হলো ট্রাইকাসপিড কভাটিকা। তাহলে ডান অলিন্দ এবং ডান নিলয়ে সংযোগ স্থলে এর অবস্থান। আবার এদিকে দেখো এই যে বাইকাসপিড কভাটিকা, এই যে বাইকাসপিড কভাটিকা, তাহলে এর অবস্থানটা কোথায়? বাম অলিন্দ, এটা হলো বাম নিলয়ের সংযোগ স্থলে এটি অবস্থান করতেছে। সেমিলুনার কভাটিকা, তাহলে এটা হলো ডান নিলয়, এটা হলো পালমোনারি ধমনী। যদি এখানে পালমোনারি শিরা লেখা আছে, আসলে এটা হলো পালমোনারি ধমনী। তাহলে এটা হলো ডান নিলয় আর এটা হলো পালমোনারি ধমনী। এর সংযোগস্থলে একটা কভাটিকা আছে, এই যে সেমিলুনার ভালভ। সেমিলুনার ভালভ। আচ্ছা, আরো একটা হলো, এটা হলো বাম নিলয় আর এটা হলো মহাধমনী। তাহলে বাম নিলয় আর মহাধমনীর সংযোগস্থলে আরো একটা সেমিলুনার কভাটিকা আছে। তাহলে সেমিলুনার কভাটিকা দুইটা, এটা একটা, এটা একটা, এবং এটাকে অ্যাওর্টিক কভাটিকাও বলা হয়। হ্যাঁ, যেটা হলো বাম নিলয় এবং মহাধমনীর সংযোগস্থলে আছে, এর আরেকটা নাম অ্যাওর্টিক কভাটিকাও নাম আছে। থিবেসিয়ান কভাটিকা, করোনারি সাইনাস ও ডান অলিন্দ সংযোগকারী ছিদ্রপথকে নিয়ন্ত্রণ করে। করোনারি সাইনাস ও ডান অলিন্দ, হ্যাঁ, এটা হলো সেই ডান অলিন্দ, এই ডান অলিন্দ আর হ্যাঁ এই জায়গায় হলো একটা থাকে করোনারি সাইনাস, যেটা হৃৎপিণ্ড থেকে এই শিরাটা এখানে আসবে। করোনারি সাইনাসের এখানে লোকেশনটা দেখানো হয় নাই। হ্যাঁ, এটা হলো ডান অলিন্দ। তাহলে করোনারি সাইনাস এবং ডান অলিন্দের সংযোগ রক্ষাকারী যে কভাটিকা, সেটার নাম হলো থিবেসিয়ান কভাটিকা। ইউস্টেশিয়ান কভাটিকা, এটা হলো নিম্ন মহাশিরা ও ডান অলিন্দের সংযোগস্থলে থাকে। এটা হলো নিম্ন মহাশিরা, এটা হলো ঊর্ধ্ব মহাশিরা। তাহলে নিম্ন মহাশিরা এবং ডান অলিন্দের সংযোগস্থলে এই কভাটিকাটা থাকে। শেষের কভাটিকার নাম হলো ইউস্টেশিয়ান কভাটিকা। তাহলে এখানে সংখ্যাই হচ্ছে 5। আসলে কভাটিকার সংখ্যা হৃৎপিণ্ডে কয়টি? 6টি। ট্রাইকাসপিড কভাটিকা 1, বাইকাসপিড কভাটিকা 1, সেমিলুনার কভাটিকা 2, থিবেসিয়ান কভাটিকা 1, ইউস্টেশিয়ান কভাটিকা 1। কভাটিকা গুলো রক্ত খেয়ে পিছন দিকে প্রবাহিত হতে বাধা দেয়। হ্যাঁ, পিছনে যেন রক্ত না আসে সেটা খেয়াল রাখে কভাটিকা গুলো। অলিন্দে আগত শিরাগুলোর প্রবেশ পথ কভাটিকা বিহীন। অলিন্দে আগত শিরাগুলোর প্রবেশ, তাহলে যখন ডান অলিন্দ বা বাম অলিন্দে রক্ত যখন নিয়ে আসবে, হ্যাঁ, তখন কিন্তু সেখানে কভাটিকা থাকবে না। তাহলে ডান অলিন্দে কে রক্ত নিয়ে আসছে? ডান অলিন্দে রক্ত নিয়ে আসছে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা। আর এটা হলো যে বাম অলিন্দ, সেখানে কে রক্ত নিয়ে আসবে? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে ঊর্ধ্ব মহাশিরা, এটা হলো নিম্ন মহাশিরা, এরা রক্ত নিয়ে আসছে ডান অলিন্দে। আর এদিকে আমরা দেখতে পাবো এই যে এটা হলো পালমোনারি শিরা হবে, পালমোনারি শিরা দিয়ে রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। এদিকের রক্ত কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত, এদিক দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করবে। আর এদিক দিয়ে এগুলো হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এখানে আমরা লোকেশনটা বলি না, তবে কালার দিয়ে আমি বুঝাই দিয়েছি। এই কালার গুলো হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, একটু হালকা ম্যাজেন্টা কালার, আর এখানে একটু খয়েরি টাইপের আছে, এই রক্তগুলো হবে অক্সিজেন যুক্ত রক্ত, সব অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে এই হলো হৃৎপিণ্ডের গঠন। তাহলে হৃৎপিণ্ডের গঠনে আমরা কি কি শিখলাম? হৃৎপিণ্ডের গঠনে আমরা অবস্থান, আকার, আকৃতি, আবরণ, তারপরে প্রাচীর, প্রকোষ্ঠ, তারপরে আমরা কভাটিকা সংখ্যা, এগুলো আমরা শিখলাম এই হৃৎপিণ্ডের গঠন। আচ্ছা, এবার আমরা চলে যাব কার্ডিয়াক চক্র। আচ্ছা, এই যে হৃৎপিণ্ড যে সংকোচন হচ্ছে, হৃৎপিণ্ডের যে সংকোচন, হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ? 4টা প্রকোষ্ঠ, 2টা অলিন্দ, 2টা নিলয়। তাহলে এই অলিন্দের সংকোচনকে আমরা বলবো, বা নিলয়ের সংকোচনকে কি বলবো? সিস্টল। হৃৎপিণ্ডের সংকোচন হলো সিস্টল, সেটা অলিন্দ হোক বা নিলয় হোক। এবং অলিন্দ বা নিলয়ের প্রসারণকে আমরা বলবো ডায়াস্টল। তাহলে যেটা হলো হৃৎপিণ্ডের সংকোচন, হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠই হোক তার সংকোচন হলে সিস্টল, এবং যে প্রকোষ্ঠ হোক তার প্রসারণ হলে তাকে বলবো ডায়াস্টল। হৃৎপিণ্ডের একবার সিস্টল
ও ডায়াস্টলকে একত্রে হৃদস্পন্দন বলে, যেটাকে আমরা বলি হার্টবিট। তাহলে একবার সিস্টল ও ডায়াস্টলকে একত্রে হৃদস্পন্দন বলে। যেমন একবার অলিন্দের সংকোচন, অলিন্দের প্রসারণ, অলিন্দের সিস্টল, অলিন্দের ডায়াস্টল, এটাও একটা হার্টবিট। আবার নিলয়ের সংকোচন, নিলয়ের প্রসারণ বা নিলয়ের সিস্টল, নিলয়ের ডায়াস্টল, এটা হলো একটা হার্টবিট। হ্যাঁ, যে সময় কিন্তু অলিন্দের সংকোচন প্রসারণ হয়, ঠিক একই সময়ে কিন্তু নিলয়ের সংকোচন প্রসারণ হবে। প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে 70 থেকে 80 বার হয়। একজন সুস্থ মানুষ 1 মিনিট মানে 60 সেকেন্ডে 70 থেকে 80 বার হয়ে থাকে। প্রতি হৃদস্পন্দন সম্পন্ন করতে সিস্টল ও ডায়াস্টলের যে চক্রাকার ঘটনাবলী সৃষ্টি হয় তাদের সমষ্টিকে কার্ডিয়াক চক্র বলে। তাহলে যে বারবার যে হৃদস্পন্দন হচ্ছে, এই হৃদস্পন্দন করতে গিয়ে একবার হৃৎপিণ্ডকে সংকুচিত হতে হচ্ছে, একবার প্রসারিত হতে হচ্ছে, এরকম চক্রাকার ঘটনাবলীর যে সমষ্টি, এগুলোকে আমরা কি বলবো? কার্ডিয়াক চক্র। মানে অলিন্দের সিস্টল, অলিন্দের ডায়াস্টল, নিলয়ের সিস্টল, নিলয়ের ডায়াস্টল, এই একত্রে এগুলোকে সবগুলোকে মিলে আমরা বলবো কার্ডিয়াক চক্র। যদি 1 মিনিটে 75 বার হৃদস্পন্দন হবে, তবে কার্ডিয়াক চক্রের সময়কাল হবে 0.8 সেকেন্ড। স্বাভাবিকভাবে অলিন্দের চক্র ও নিলয়ের চক্র উভয়ের স্থিতিকাল 0.8 সেকেন্ড হয়। মানে এই চক্র বলতে কি বোঝাচ্ছে? অলিন্দের সিস্টল, অলিন্দের ডায়াস্টল মিলে 0.8 সেকেন্ড, আবার নিলয়ের সিস্টল, নিলয়ের ডায়াস্টল মিলে হবে 0.8 সেকেন্ড। মানুষের হৃদচক্রে হৃদচক্র 4টি ধাপে সম্পন্ন হয়। এই ধাপগুলো আমরা যাব। প্রথম ধাপটা হলো অলিন্দের ডায়াস্টল। ডায়াস্টল মানে আমরা একটু আগে বুঝেছি যে প্রসারণ। তাহলে কার প্রসারণ? অলিন্দের প্রসারণ। অলিন্দের প্রসারণ, অলিন্দ বলতে বোঝাচ্ছে এটা হলো ডান অলিন্দ, এটা হলো বাম অলিন্দ। এই সময় কি হয়? এই সময় অলিন্দদ্বয় প্রসারিত থাকে। তাহলে এটাও প্রসারণ থাকবে, এটাও প্রসারণ থাকবে। বাইকাস্পিড ও ট্রাইকাস্পিড কবটিকা বন্ধ থাকে। তাহলে এটা হলো সেই ট্রাইকাস্পিড কবটিকা, আর এটা হলো সেই বাইকাস্পিড কবটিকা। তাহলে এই দুই কবটিকা দেখো যে বন্ধ আছে, ট্রাইকাস্পিড এবং বাইকাস্পিড কবটিকা বন্ধ আছে। দেহের বিভিন্ন অংশ হতে সুপিরিয়র ও ইনফিরিয়র, মানে এটা হলো ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনা ক্যাভা, আর এটা হলো নিম্ন মহাশিরা বা ইনফিরিয়র ভেনা ক্যাভা। ঊর্ধ্ব মহাশিরা, দিস ইজ নিম্ন মহাশিরা। তাহলে এই ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দেহের বিভিন্ন স্থান থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, হ্যাঁ, এই যে ডান অলিন্দে নিয়ে আসবে। ঠিক আছে? ডান অলিন্দ থেকে রক্ত কিন্তু বেরোতে পারবে না, কারণ কি? এই ট্রাইকাস্পিড কবটিটা বন্ধ রাখছে। আবার হৃৎপিণ্ডের পেশি হতে, হ্যাঁ, এটা কার্বন ডাই অক্সাইড হতো। হৃৎপিণ্ডের পেশি হতে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত করোনারি সাইনাসের মাধ্যমে, তাহলে হৃৎপিণ্ডের পেশি হতে তাহলে হৃৎপিণ্ডের পেশি হতে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত করোনারি সাইনাসের মাধ্যমে ডান অলিন্দে আসবে। ঠিক আছে? তাহলে হৃৎপিণ্ডের, আমরা বলেছিলাম হৃৎপিণ্ড থেকে যে পেশিগুলো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে তার নাম কি? করোনারি সাইনাস। এই করোনারি সাইনাসের মাধ্যমে রক্ত এই হৃৎপিণ্ডের ডান অলিন্দে আসবে। আবার ফুসফুস হতে অক্সিজেন যুক্ত রক্ত পালমোনারি শিরার মাধ্যমে, তাহলে এটা হলো সেই পালমোনারি শিরা। এই পালমোনারি শিরা দিয়ে এদিক দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ডের বাম অলিন্দে প্রবেশ করবে। এই দশার সময়কাল 0.7 সেকেন্ড। ঠিক আছে? তাহলে আমরা অলিন্দের ডায়াস্টলে আরেকবার আমি বলি, অলিন্দের ডায়াস্টলে কি হবে? দুই অলিন্দ, ডান অলিন্দ বাম অলিন্দ, এটা প্রসারিত থাকবে। এই সময় ট্রাইকাস্পিড বাইকাস্পিড কবটিকা বন্ধ থাকবে। দেহের বিভিন্ন অংশ হতে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরা এবং নিচের দিক থেকে নিম্ন মহাশিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দে প্রবেশ করবে। ঠিক আছে? আর এদিক থেকে আসবে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, হ্যাঁ, এই পালমোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অলিন্দে প্রবেশ করবে। আর হৃৎপিণ্ডের পেশি হতে করোনারি সাইনাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করবে। তাহলে এই যে অলিন্দে যে রক্ত আসলো, এটাই হলো অলিন্দের ডায়াস্টল। এই দশার সময়কাল 0.7 সেকেন্ড।
দুই নম্বর স্টেপ অলিন্দের সৃষ্ট, মানে অলিন্দ এবার সংকোচন হবে। আমরা কিছুক্ষণ আগে দিয়েছিলাম অলিন্দ দ্বয় কি দ্বারা পূর্ণ আছে, ডান অলিন্দ কার্বন যুক্ত রক্ত, বাম অলিন্দ অক্সিজেন যুক্ত রক্ত দিয়ে পূর্ণ আছে। তাহলে এটা আর এটা এখন রক্ত দ্বারা পূর্ণ আছে। তাহলে এরা কি হবে, উভয় অলিন্দ একই সাথে সংকুচিত হবে। তাহলে এরা যখন সংকোচন হবে তখন কি হবে, এই ট্রাইকাসপিড প্রপার্টিটা এই যে খোলা দেখানো হয়েছে, ট্রাইকাসপিড প্রপার্টিটা খুলে যায়, এদিকে বাইকাসপিড প্রপার্টিটা খুলে যায়। তাহলে ডান অলিন্দ হতে রক্ত ডান নিলয়ে প্রবেশ করে। কি রক্ত প্রবেশ করবে, কার্বন ডাইঅক্সাইড। এদিকে বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। ঠিক আছে। আর এই সময় তোমাদের আরেকটা বলতে হয় যে এই দশার সময়কাল হলো কত, 0.1 সেকেন্ড। প্রথম 0.05 সেকেন্ড হলো সর্বোচ্চ সংকোচন। তাহলে এখান থেকে যখন রক্তটা এখানে প্রবেশ করবে তখন প্রথম একটা জোরে সংকোচন হবে, এটা হলো 0.05 সেকেন্ড, মানে 0.1 সেকেন্ডকে দুই ভাগে ভাগ করা আছে। প্রথম 0.05 সেকেন্ড হলো ডাইনামিক মানে সর্বোচ্চ সংকোচন, এবং দ্বিতীয় সংকোচন হলো অ্যাডাইনামিক ফেজ, এটা হলো 0.05 সেকেন্ড, এখানে কম সংকোচন হবে। আর এখানে আরেকটা কথা বলা উচিত ছিল, সেটা হলো যে সেমিলুনার প্রপার্টিটা বন্ধ থাকে। এখানে অবশ্যই এই যে এখানে সেমিলুনার প্রপার্টিটা, হ্যাঁ এই যে এটা সেমিলুনার প্রপার্টি এখানে বন্ধ আছে, এখানেও কিন্তু বন্ধ আছে। এই যে এটা পালমোনারি ভালভ, এটা বন্ধ, আর এটা হলো অ্যাওর্টিক ভালভ, এখানে বন্ধ আছে। হ্যাঁ, বর্ণনা এখানে বলা হয় নাই। তাহলে আমরা এখানে আরেকবার ই করি, তাহলে কি বললাম যে উভয় অলিন্দ দ্বয় একই সাথে সংকোচন ঘটে। সংকোচন ঘটার কারণে ডান অলিন্দের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, হ্যাঁ যেহেতু এখানে ট্রাইকাসপিড প্রপার্টিটা খুলে যায় বলে ডান নিলয়ে প্রবেশ করে, আর একই সাথে বাম অলিন্দের অক্সিজেন যুক্ত রক্ত ট্রাইকাসপিড প্রপার্টিটা খুলে যাওয়ায় বাম নিলয়ে প্রবেশ করে। আর এ সময় হলো সেমিলুনার প্রপার্টিটা দ্বয় বন্ধ থাকে। হ্যাঁ, কেন বন্ধ থাকে, কারণ নিলয় যখন রক্ত দ্বারা পূর্ণ হয়, কারণ রক্ত কিন্তু এদিক দিয়ে চলে যেতে পারে। হ্যাঁ, যখন নিলয় রক্ত দ্বারা পূর্ণ হবে তখন এরা দুই সেমিলুনার প্রপার্টিটা বন্ধ থাকে। তাহলে আমরা বললাম যখন নিলয়ের সংকোচন হবে, নিলয়ের সংকোচনের মোট সময়কাল 0.1 সেকেন্ড, কিন্তু প্রথম 0.05 সেকেন্ড হলো সর্বোচ্চ সংকোচন, দ্বিতীয় 0.05 সেকেন্ড হলো কম সংকোচন বা দুর্বল সংকোচন। এবার আসবো নিলয়ের সিস্টল। আমরা প্রথমে পড়েছি অলিন্দের ডায়াস্টল, তারপরে হলো অলিন্দের সিস্টল, এবার আমরা পড়বো নিলয়ের সিস্টল। তাহলে নিলয়ের সিস্টল কেন, কারণ আমরা একটু আগে পড়েছি হলো অলিন্দের সিস্টল, মানে অলিন্দ সংকোচন হলো, অলিন্দ সংকোচন হলে রক্ত জমা থাকবে কোথায়, অবশ্যই নিলয়। এরপরে নিলয়ের সিস্টল, তাহলে এই সময় কি হবে, উভয় নিলয়ের সংকোচন হবে। এটা হলো নিলয়, এটা হলো ডান নিলয়, এটা হলো বাম নিলয়। বাইকাসপিড এবং ট্রাইকাসপিড প্রপার্টিটা খুলে গিয়ে আচ্ছা